You got a message. You got a message. মেসেজের শব্দে ঘুম ভাঙল মিমির। সেটা আজ থেকে নয়, এত সকাল তার কাছে মেসেজ আসে আরো 1 বছর আগে থেকে। আর মিম জানে মেসেজে কি লেখা আছে। মেসেজে লেখা আছে, জানু, তাড়াতাড়ি ওঠো, নামাজটা তো পড়তে হবে, তাই না? এই মেসেজটা সে গত 1 বছর ধরে পাচ্ছে। মিম অনেকবার তার নাম্বার চেঞ্জ করেছে, কিন্তু কোনো কাজই হয়নি, কারণ লোকটা কোনো না কোনোভাবে মিমের নাম্বার পেয়ে যায়। মিম এটাও জানে যে এখন এই নাম্বারটা বন্ধ আছে, তবুও মিম বৃথা চেষ্টা করলো লোকটিকে কল দেওয়ার। প্রতিদিনের মতন আজকেও লোকটার নাম্বার বন্ধ। এসে বিরক্তি নিয়ে ওয়াশরুমে চলে গেল এবং ফ্রেশ হয়ে উঁচু করে নামাজ পড়তে গেল। চলুন এখন আপনাদের পরিচয়টা দিয়ে দিই। মিম হলো গল্পের নায়িকা, মুস্তাফিজ চৌধুরীর 3 মাত্র সন্তানের মধ্যে বড় সন্তান। সম্পূর্ণ নাম মিম আক্তার টুম্পা, ডাকনাম মিম। খুব রাগী, কিন্তু মনটা খুব নরম। বাকিটা না হয় পরে জানতে পারবেন। মিম নামাজ পড়ে দিল, আবার আর এক ঘুম। সকাল 9:10। মিমের বান্ধবী জান্নাত এসে দেখে মিম এখনো ঘুমোচ্ছে, তাই জান্নাত 1 গ্লাস পানি এনে দিল মিমের মুখে ঢেলে। এই কে রে? কোন ভদ্র ঘরের অভদ্র মাইয়া আমার গায়ে পানি ঢেলে দিল রে? এই, তুই জানলি কি করে আমি যে আসছি? আরে আমি তো জেগেই আছি, শুধু চোখটা বন্ধ করে রাখছি। শুধু কি চোখ বন্ধ করে রাখছিস নাকি আরো কিছু করতাছস? আর কি করব? তোর ওই সিক্রেট লাভারের কথা ভাবতেছিস না তো? তার কথাই ভাবতেছিলাম। কিছুটা লজ্জা পেয়ে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এবার তাড়াতাড়ি উঠ, 9:10 বাজে। ক্লাস শুরু হতে আর 50 মিনিট বাকি আছে। তুই 5 মিনিট দাঁড়া, আমি 20 মিনিটে আসতেছি। তো এই 15 মিনিট কি করব আমি? এই 15 মিনিট তুই বসে থাক। তা না হয় থাকলাম, তুই তাড়াতাড়ি আয়। ওকে জানু। বলেই ওয়াশরুমে চলে গেল মিম। এদিকে তাদের কথা শুনে হাসছে আমাদের নায়ক। তার পরিচয়টা না হয় আরো পরে দিলাম। এই চল চল, দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি চল। নিজে লেট করে এখন আমাকে বলতাছস তাড়াতাড়ি চল। লেট যেই করুক না কেন, বকা আজ দুইজনেই খামু। আজকে স্যার দেখিস খুব বকা দিবে। এই মিম, খেয়ে যা। আমু পরে খামুনি, তুমি এখন খেয়ে নাও, টাটা। কলেজ হেঁটে যেতে তাদের 10 মিনিট লাগে, তবু আজ রিক্সা নিয়ে গেল, কারণ দেরি হয়ে গেছে তাদের। তাই কলেজে গিয়ে রিক্সা ভাড়া মিটিয়ে দিল এক দৌড়, কারণ মাঠে কেউ নেই। তাই তাদেরই কাণ্ড দেখছিল আমাদের গল্পের নায়ক। তার পরিচয়টা আর একটু দেই। গল্পের নায়িকা মানে মিম দৌড়ে ক্লাসের সামনে এসে স্যারকে উদ্দেশ্য করে বলল, স্যার, অনুগ্রহপূর্বক আমি আর জান্নাত কি ভেতরে আসতে পারি? আসতে পারো। থ্যাঙ্কস স্যার। এই সবাই মনোযোগ দিয়ে শোনো, আগামী পরশু আমাদের ভার্সিটিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হবে, আর সেখানে চিফ গেস্ট হিসেবে থাকবেন বাংলাদেশের টপ বিজনেসম্যান জনাব মাহবুব রহমান শুভ। তার বয়স কিন্তু বেশি না, তবুও সে খুব খ্যাতি অর্জন করেছে শুধুমাত্র 1 বছরে। তাকে দেখে যাতে তোমরা অনুপ্রাণিত হও, তাই তাকে ডাকা হয়েছে। বুঝছো তোমরা? সবাই বলছে শুধু একজন নিশ্চুপ হয়ে বসে আছে। সে আর কেউ না, সে হলো মিম। মিম স্যারের মুখে শুভ নামটা শুনে তার পুরনো কথাগুলো উকিয়ে দিতে লাগলো। হ্যাঁ, আপনারা ঠিকই ধরছেন, শুভ হলো মিমের এক্স বয়ফ্রেন্ড। আর এইদিকে আমাদের নায়ক গিয়ে অফিসে পৌঁছে গেছে। সবাই তাকে দেখে সালাম করছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওই হারামি, তুই আমারে স্যার বলে ডাকতেছস কেন? আপনি তো খুব বড় বিজনেসম্যান, তাই আপনাকে কি নাম ধরে ডাকতে পারি? তুই চুপ থাক। তো বল, তুই কেমন? ভালো। আর শুনলাম তুই নাকি সিটি কলেজ অ্যান্ড ভার্সিটিতে চিফ গেস্ট হিসেবে যাবি। রে, এবার দেখিস মিম তোকে দেখে ভূত দেখার মতো হয়ে যাবে। জি না, আমি এইখানে অন্য খেল খেলবো। কি খেলা? সেটা না হয় কালকে অনুষ্ঠানে দেখতে পাবি। তা বুঝতে পারছি। আচ্ছা শুভ, তুই কি এখনো মিমকে ভালোবাসিস? আপনারা ঠিকই ধরেছেন, গল্পের নায়কই হলো শুভ। খুব 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 বেশি ভালোবাসি তাকে। তো তার সাথে ব্রেকআপ করছিলি কেন? আমাকে ভুল বুঝেছিল, আর সে আমাকে যতটা কষ্ট দিয়েছে আমিও তাকে ঠিক তার থেকে 2 গুণ বেশি ফিরিয়ে দিব। তোর যা ইচ্ছা। কলেজ ছুটির পর মিম তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল। মিম, তোর সিক্রেট লাভারের কি খবর? কথা কি হয়েছে তোর সাথে? আরে না, সেই সাইকোটা তো শুধু মেসেজ দেয় আর কিছুই করে না। আমার মাথায় না একটা বুদ্ধি আসছে।
তার আইডেন্টিটি বের করার। কিভাবে তাড়াতাড়ি বল। চল, আমার এক আঙ্কেল আছে, তার কাছে যাই, আর তাকে নাম্বারটা দিলেই তার আইডেন্টিটি বের করে দিবে। সত্যি বলতেছো তো? হুম। মিম, লিজা কিন্তু বুদ্ধিটা ভালো দিছে। কিরে লিজা, তোর দেখি আমার সাথে থাকতে থাকতে তোর গোবর মাথায় বুদ্ধি খুলে গেছে। তুই কি আমাকে অপমান করতেছস? যা, তোর সাথে আমার কোনো কথা নাই। কিরে, তুই চলে গেলে আমার ভবিষ্যৎ লাভারকে পামু কোথায়? আমি কি জানি। আমার জানটা কি আমার উপরে রাগ করছে? মনে হয় তো। সে যদি আমার উপরে রাগ করে তো করুক, তাতে আমার কি? আমি তো আমার সিক্রেট লাভারের খবর খুব তাড়াতাড়ি পেয়ে যাব, তাই না রে জান্নাত? রে, ঠিক বলতেছিস। থাক তোরা তোদের সাথে, আর কখনোই কথা বলবো না। তাই নাকি? আমি কিন্তু সিরিয়াস। আচ্ছা বাবা, সরি। এই দেখ, কানে ধরছি, আর কখনোই হবে না। হইছে, আর কানে ধরতে হবে না। আচ্ছা চল, এখন বাসায় যাই, কালকে না হয় জামুনে। এরপর তারা উঠে চলে যেতে লাগলো যে যার বাসায়। হঠাৎ জান্নাত বলতে লাগলো, ওহ মিম, আমি তো এখন আমার খালামনির বাসায় যামু, তো তুই প্লিজ আজ একা একা বাসায় চলে যা, প্লিজ রাগ করিস না। আচ্ছা যা তাহলে। আচ্ছা। এরপর তিনজন তিন দিকে চলে গেল। কিছু দূর যাওয়ার পর কিছু লোক মিমকে ঘিরে ধরেছে। কে আপনারা, আর এইভাবে আমার পথ আটকাচ্ছেন কেন? এরপর মিমের সামনে রাকিব দাঁড়ালো আর বলতে লাগলো, রাকিব হলো এলাকার বখাটের ছেলে, সে নাকি মিমকে ভালোবাসে। তাই একদিন মিমকে প্রপোজ করে বসে, আর মিম কষে দুটা চড় দেয়, যার ফলে রাকিব শুধু মিমের ক্ষতি করতে চায়। এতদিন মিম আর জান্নাত একসাথে আসা যাওয়া করতো, তাই কিচ্ছু বলেনি, কিন্তু আজ মিম একা, তাই রাকিব সুযোগের সৎ ব্যবহার করতে আসে। চলুন এবার গল্পে আসা যাক। অনেকদিন ধরেই আমি তোকে একা খুঁজতেছিলাম, আর আজ পেয়ে গেলাম। কি করবি তুই? কিচ্ছু করবো না, শুধু আমি এই বোতলের ভিতরে তরল পদার্থটা তোর মুখে মারবো। আমি কিন্তু চিৎকার করব। চিকিৎসার দিলে কোনো লাভই হবে না, কারণ ওখানে তোমাকে বাঁচতে কেউ আসবে না। হুডিও মাস্ক পরা একটা লোক বলতে লাগলো, কে বলছে বাঁচাতে আসবে না? এই তো আমি আসলাম। কে তুই? আমি হলাম মিমের সিক্রেট লাভার, বুঝছস তুই? এই বলে রাকিবের হাত থেকে বোতলটি নিয়ে মাটিতে আছাড় দিল, এবং অ্যাসিডটা মাটিতে পড়ে গেলে যেই রাকিব লোকটিকে মারতে যাবে তখনই 5টা গাড়ি এসে তাদের সামনে দাঁড়ালো, আর সেখান থেকে 20 জন লোক বের হলো এবং রাকিব সহ তাদের সবাইকে নিয়ে গেল। মিম লোকটিকে জিজ্ঞেস করলো, কে তুমি? সময় হলেই জানতে পারবে। বলে লোকটিও চলে গেল। মিম বাসায় চলে আসলো। মিমের মাথায় এখন একটা কথা ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো, কে এই ছেলে? সে কি আমার সিক্রেট লাভ? হয়তো সেই হবে। সে যদি না হয় তাহলে সে বলল কেন আমি হলাম মিমের সিক্রেট লাভার? বুঝছ তুই? সেই হবে। দূর, তার মুখটাও দেখতে পারলাম না। আর একটা কথা, সে জানলো কিভাবে আমি যে এখন বিপদে আছি? সে কি আমাকে ফলো করে? হয়তো করে, তাই তো আমি যে বিপদে আছি সেটা জানতে পারছে। কবে যে আমার এই সিক্রেট লাভারটাকে দেখবো। উফ, আমার আর তর্স হয়েছে না। কি রে মিম, কাকে দেখবি? আর কার জন্য তোর তর্স হয়েছে না? না আম্মু, তেমন কিছু না। ক্ষুধা লাগছে, খেতে দাও তো। কথা ঘোরানোর জন্য বলল মিম, ভাত আছে, খেয়ে নে। তুমি খাইয়ে দাও না গো প্লিজ। যে মেয়েকে বিয়ে দিলে 2 দিন পর বাচ্চার মা হবে, তাকে নাকি খাইয়ে দিতে হবে? মেয়ের শখ কত। আম্মু তুমিও না, খাইয়ে দিবা কিনা এটা বলো। আমার মেয়েটা দেখি আবার রাগও করতে জানি। খাইয়ে দিবা কিনা এটাই বলো। দিচ্ছি তো, খালি রাগ করে। একদম বাবার মতন হয়েছে মেয়েটা। এরপর মিমের আম্মু চলে গেল খাবার আনতে। তখনই মিমের ফোনে মেসেজ আসলো, You got a message. You got a message. মিম মেসেজটা সিন করে দেখে যে মেসেজটা কেউ না, তার সিক্রেট লাভারই দিয়েছে। মেসেজে লেখা ছিল, তোমার কি কোনো কমন সেন্স নাই? রাস্তার কুত্তাদের সাথে কি কেউ এইভাবে ঝগড়া করে? আজ আমি না থাকলে তো আমার কলিজাটা শেষ হয়ে যেত। আজ আমি থাকতে কি আমার কলিজাটার কিছু হতে পারে? না, কিছু হতে পারে না। এরপর আর এক মেসেজ আসে, You got a message. You got a message. সেটাতে লেখা ছিল, আর হ্যাঁ, নিচে দরজার সামনে দেখো বোরকা হিজাব রাখা আছে। কাল থেকে ভার্সিটিতে
এইগুলাই পড়ে আসবে। তো কালকে দেখা হচ্ছে, দেখি তুমি আমাকে চিনতে পারো কিনা। মিম সাথে সাথে কল করে, কিন্তু প্রতিবারের মতন এইবারও শুভর এই নাম্বারটা বন্ধ বলছে। এরপর মিম দৌড়ে নিচে যায়, গিয়ে যা দেখে তার নিজের চোখে বিশ্বাস করতে পারে না। মিম দেখলো একটা বক্স। মিম বক্সটা ঘরে নিয়ে এসে খুলে দেখে সেখানে 2টো বোরখা, 5টা হিজাব, 3 জোড়া হাত মোজা আছে। মিম কি করবে কিছুই বুঝতে পারছে না। সে কি কাল ভার্সিটিতে এগুলো পড়ে যাবে নাকি পড়ে যাবে না? ঠিক তখন আবার মেসেজ আসলো মিমের ফোনে। You got a message. You got a message. মেসেজটা সিন করে দেখে সেই সিক্রেট লাভার দিয়েছে, আর মেসেজে লেখা ছিল, জান এত কি ভাবছো, কালকে থেকে তুমি এইটাই পড়ে যাবা, এইটাই ফাইনাল। আর যদি না পড়ো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। শখ কত, তার কথা মতন নাকি আমাকে চলতে হবে? চলবো না আমি, দেখি কি করতে পারে। মিমের কথা শুনে শুভর তো রাগে মাথা ফাটা অবস্থা। ও আপনারা ভাবছেন শুভ কি করে মিমের কথা শুনতেছে, তাই তো? আসলে হয়েছে কি, গত 1 বছর আগে মিমের একটা অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে সে গুরুতর আহত হয়। শুভ কোনো এক জায়গায় থেকে তার বাড়ির দিকে যাচ্ছিল, তখন মিমকে রাস্তায় পড়ে থাকতে দেখে এবং মিমকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় এবং ডাক্তাররা মিমের অপারেশন করে। ভবিষ্যতে মিমের যেন কোনো ক্ষতি না হয়, তাই অপারেশনের সময় মিমের শরীরে ডাক্তার একটা স্যাটেলাইট ট্র্যাকার লাগিয়ে দেয়, যার কারণে মিমের কথাবার্তা শুনতে পায়, আর কখন কোন জায়গায় মিম থাকে সব দেখতে পায় শুভ। অনেক বকবক করলাম, চলেন আবার গল্পে ফেরা যাক। পরদিন সকালে You got a message. You got a message. মেসেজের শব্দে ঘুম ভাঙলো মিমের। সে একই কথা লেখা আছে মেসেজে লেখা আছে, জানো তাড়াতাড়ি ওঠো, নামাজটা তো পড়তে হবে তাই না? মিম উঠে নামাজ পড়ে, আজ আর ঘুমায় না। সে কিছুক্ষণ পড়ালেখা করে এরপর নাস্তা করে রেডি হয়ে একা একা ভার্সিটিতে যায়, কারণ তার বান্ধবী আজ ভার্সিটিতে যাবে না। মিমকে একা বললে ভুল হবে, মিমের সাথে 3 জন বডিগার্ড আছে, সেটা মিম জানে না। আর হ্যাঁ, মিম কিন্তু বোরকা পরে আসেনি। কলেজে যাওয়ার পর বন্ধুদের আড্ডাখানায় চলে গেল। মিম আড্ডা দিচ্ছে, এমন সময় দেখতে পেল ভার্সিটিতে একটা ছেলে ঢুকছে। প্রথম দেখাতে রাজিন্দ্র ভালো করে তাকাতে চিনে গেছে। শুভ, সে এখানে কি করতেছে? কি রে, কি ভাবতাছস তুই? কিছু না, তোর এইখানে থাক, আর লিজা তুই আমার সাথে আয়। এরপর মিম আর লিজা মিলে শুভর কাছে চলে যেতে লাগলো। কি রে, কই যাইতাছস? এই দেখ, ওই দেখ শুভ। তাই তো, চল তাড়াতাড়ি। এরপর মিম এসে সোজা আমাকে, আপনারা কি ভাবছেন জড়িয়ে ধরবে? আরে না, মিম এসে সোজা আমাকে ধাক্কা মারলো। আমি টাল সামলাতে না পেরে পড়ে গেলাম। এরপর উঠে মিমকে উঠালাম আর বললাম, সরি, আসলে আমি আপনাকে দেখিনি, তাই ধাক্কা লেগে গেছে। ঠাস ঠাস। মানে মিম আমার গালে 2টা বসিয়ে দিল। ছোট লোকের বাচ্চা, তুই দেখে চলতে পারিস না? দিলি তো আমার নতুন জামাটা নষ্ট করে। আমি ছোট লোক? ভালো তো, খুব ভালো। তখন একটা ছেলে এসে বলতে লাগলো, মিমাপু, কোনো সমস্যা হয়েছে এখানে? এই ছেলেটা আমাকে বিরক্ত করতেছে। না, এখানে কিছুই হয় নাই, তোমরা এখান থেকে যাও। এই যে মিস্টার, আপনার সমস্যাটা কি? আপনি মিমাপুকে বিরক্ত করতেছেন কেন? আপনার মতলবটা কি? তখন ইউনিভার্সিটি প্রিন্সিপাল দেখে এখানে লোকজনে ভরে আছে, তাই সে এখানে এসে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে এখানে? এখানে এত ভিড় কেন? স্যার, এই ছেলেটা আমাকে বিরক্ত করতেছে। কে আর কার এত বড় সাহস যে আমার কলেজে এসে কলেজের মেয়েদের বিরক্ত করবে? এই তো এই ছেলেটা। প্রিন্সিপাল আমার দিকে তাকালো। আমাকে দেখে মনে হয় স্যার ভূত দেখেছে, আর সবাইকে দেখে বলতে লাগলো, কি বলছো কি তোমরা? শুভ এই কাজ করবে? হাসালে তোমরা জানো শুভ কে? কে আর হবে হয়তো ফকিরের বাচ্চা। মিম, কাউকে না চিনে তার বিষয়ে বাজে মন্তব্য করা ভালো না। আর শুভ হলো, থাক না স্যার, যে যা ভাবার ভাবুক। আর চলুন স্যার, আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা চলো। এরপর আমি আর প্রিন্সিপাল স্যার চলে গেলাম প্রিন্সিপাল স্যারের রুমে। সেখান থেকে বের হয়ে রাফিকে কল করলাম। হ্যালো রাফি। বল। মিমকে একটু টাইট দেওয়া লাগবে, বেশি বেড়ে গেছে। আর সে আজ আমার কথা মতন বোরকা পরেও আসে নাই। বুঝছি, এবার বল আমার কি করা লাগবে? কিছু লোক পাঠা ভার্সিটির সামনে
তারপর? মিমকে তারা কিডন্যাপ করবে। কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? মিমকে কেন কিডন্যাপ করবে? যা বলছি তা কর। 20 মিনিটের ভিতর যাতে লোক আমার সামনে থাকে। তোর যা ভালো মনে হয় তুই তাই কর। এই বলে শুভ কলটা কেটে দিল আর পাগলের মতন হাসতে লাগলো। 20 মিনিট পর 5 জন লোক আসলো। শুভ তাদের সাথে কথা বলে নিল কি করতে হবে। কি করবেন বুঝেছেন তো আপনারা? কিছুক্ষণ পর ভার্সিটির ছুটি দিল। একে একে সবাই তার নিজ নিজ বাড়িতে ফিরতে লাগলো। তাদের মাঝে মিমও ছিল। সে আজও একা একা বাড়িতে যাচ্ছে, তার কারণ আপনারা জানেনই। তাও মনে করিয়ে দেই, তার সঙ্গী মনে জান্নাত আর ভার্সিটিতে আসেনি। তাই কিছুদূর যাওয়ার পর শুভ ভাড়া করা লোকগুলো মিমকে ঘিরে তুলল। এই কারা আপনারা? আর এভাবে আমার পথ আটকাচ্ছেন কেন? আজ আমরা তোমার সাথে লুডো খেলবো। কি খেলবে নাকি? খুব মজা পাবে কিন্তু। আমি কিন্তু এখন চিৎকার করব। চিৎকার করে কোনো লাভ নাই। বাঁচাও। তখনই শুভ এন্ট্রি নিল। এটাও শুভর প্ল্যানেরই একটা অংশ। এই যে ভাইয়ারা, আপনারা কি করছেন? কি সুইটার? শুভ, আমাকে বাঁচাও প্লিজ। বাঁচাবো তাও আবার আপনাকে? হাসালেন আমাকে। কেন ভালোবাসো না তুমি এখন আমাকে? ভালোবাসা শব্দটা আপনার মুখে মানায় না, বুঝছেন? কেন? জানি না। আর ভাই, আপনারা আপনাদের কাজ করেন। অল দ্য বেস্ট। এই বলে শুভ ওখান থেকে চলে আসলো। মিম শুভ চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল আর ভাবছে, যে ছেলেটা আমাকে এতটা ভালোবাসতো সে আজ আমাকে এই অমানুষদের কাছে দেখেও কিছু বললো না। আর বলবেই বা কেন? দোষ তো আমারও আছে। সকালে যদি শুভকে অপমান না করতাম তাহলে হয়তো এখন আমাকে বাঁচাতো। কি এত ভাবতাছো? প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ। তোমাকে ছেড়ে দেওয়ার জন্য তো আমরা তোমাকে ঘিরে ধরিনি। প্লিজ আমাকে ছেড়ে দিন। বস, মেয়েটা বেশি পেঁচাল পারতাছে। আমার কিন্তু আর ভালো লাগতেছে না। বসকে মেডিসিনটা দিয়ে দিই। কি মেডিসিন? সেটা তোমাকে না জানালেও চলবে। হেল্প, হেল্প, কেউ আমাকে বাঁচান প্লিজ, হেল্প। আরে হয়েছে, আর চিল্লানো লাগবে না। এরপর মিমকে অজ্ঞান করে শুভর দেওয়া ঠিকানায় নিয়ে যায়। স্যার, নিয়ে এসেছি। তাহলে আপনারা যান এখন। ওকে স্যার। বলে লোকগুলো চলে গেল। এরপর শুভ এক ধ্যানে মিমের দিকে তাকিয়ে রইল। তার পুরনো কিছু স্মৃতি উকি দিচ্ছে। তার মনে পড়ে যাচ্ছে সেদিনের কথা, যেদিন মিমকে প্রথম দেখেছিল। তখনই শুভর ফোনে একটা কল আসে। কলটা তার মা করেছিল। হ্যালো শুভ, কেমন আছিস? মা, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ও, যেই জন্য কল করেছিস সেটাই তো বলা হয় নাই। বলো। আমি তোর বাবার বাসায় এসে বসে আছি, কিন্তু তোকে দেখছি না। কই তুই? কি? তোমার লন্ডন থেকে কখন আসলে? আর আমাকে জানাওনি কেন? তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর তুই এখন ঘরে আয় তাড়াতাড়ি। 1 ঘন্টার ভিতরে যাতে তোকে আমরা সামনে দেখি। ওকে মা। এই বলে কলটা কেটে দেয় এবং মিমের মুখে পানি ছিটে দেয়। মিম ধীরে ধীরে চোখ খুলতে দেখতে পায় সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। পরনে কালো কোট, কালো শার্ট, কালো প্যান্ট, মুখে মাস্ক আর হুডি। মিম হঠাৎ শুভর এই রূপ দেখে ভয় পেয়ে যায় আর চিৎকার করে ওঠে, ও মা, বাঁচাও, ভূত ভূত ভূত। এই চুপ, একদম চুপ। আমি তোমার সিক্রেট লাভার। মিম লোকটা মুখে সিক্রেট লাভার কথাটা শুনে চিৎকার বন্ধ করলো আর শুভকে বলতে লাগলো, ওই যে মিস্টার সিক্রেট লাভার, আমি এখানে আসলাম কি করে? আমি দেখতে পাই কিছু লোক তোমাকে অজ্ঞান করে নিয়ে যাইতেছিল, আর তখন আমি তাদেরকে ফলো করি আর এইখান পর্যন্ত আসি। আমি যদি আরেকটু পর আসতাম তাহলে হয়তো আমার জান। আর শুভ যা বলতে সব মিথ্যে, এমনকি কান্নাটাও। ভালোবাসো আমায়? খুব 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 ভালোবাসি তোমায়। কেন ভালোবাসো আমায়? আর আমি তো তোমাকে কখনো দেখিনি। এইসব বাদ দাও। আমি যে বোরকা আর হিজাব দিয়েছিলাম সেইগুলো কোথায়? সেইগুলো তো বাসায়। এগুলো কি আমি বাসায় রাখার জন্য দিয়েছি? আমি এগুলো কেন পরবো? লোকজনকে শরীর দেখাতে তোর ভালো লাগে, তাই না? মানে? তুই কি জানিস ধর্ষণের মূল কারণ কি? ধর্ষণের মূল কারণ হলো কাপড়। আর কালকে থেকে যদি তুই বোরকা না পরে ভার্সিটিতে আসিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর আজ যদি আমি না থাকতাম তাহলে তোর কি হতো একবার ভেবে দেখেছিস?
আচ্ছা এখন চল, আমার আবার কাজ আছে। মিম তো শুভর রাগী রূপ দেখে ভয় পেয়ে গেছে, হয়তো একটু ধমক খেলে কান্না করে দেবে। আপনার নামটা কি আমি জানতে পারি? জানতে পারবে, কিন্তু এখন না, আরো পরে, যখন তুমি আমাকে তোমার মন থেকে ভালোবাসতে পারবে তখন। আচ্ছা তা না হয় বুঝলাম, কিন্তু আপনি এই গরমে মাস্ক আর হুডি পরে আছেন কেন? আমার মন যে তাই। অন্তত আপনার মাস্কটা আর হুডিটা খুলুন, আমি আপনাকে দেখব। যখন তুমি আমাকে তোমার মন থেকে ভালোবাসতে পারবে তখন আমাকে দেখতে পারবে। এরপর শুভ মিমকে মিমের বাসায় নামিয়ে দিয়ে গেল। মিম বাসায় এসে ভাবতে লাগলো, কে এই সিক্রেট লাভার যে সব সময় আমার সব বিপদের হাত থেকে আমাকে বাঁচায়? উফ, আজ যদি তাকে দেখতে পেতাম। আচ্ছা সে দেখতে কেমন? সে কি আমাকে সত্যিই ভালোবাসে, নাকি সে আবার শুভর মতন আমার সাথে ছলনা করবে? দেখি সামনে কি হয়। এইদিকে শুভ তার বাসায় গিয়ে হাজির। বাসায় এসে, মা, মা, ও মা তুমি কোথায়? এই তো আমি। বাবা তুই কেমন আছোস? মা আলহামদুলিল্লাহ ভালো। বাবা কই? ওপরে। আর তোর চেহারার এই হাল কেন? কই কি হাল? এত শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছোস। তা তো একটু হয়েছি, এখন আর কোনো সমস্যা নাই, কারণ তুমি চলে এসেছো। তা তো বটেই। আম্মু এবার খেতে দাও তো, খাবার খাবো আমি, আমার খুব ক্ষুধা পেয়েছে। ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। এরপর শুভ তার আব্বুর সাথে দেখা করতে চলে গেল। সেখানে কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে খাবার খেয়ে আম্মু আব্বুর সাথে আড্ডা দিচ্ছে শুভ। শুভ, আমার না আর একা ভাত থাকতে ভালো লাগে না। তুমি একা কই? আব্বু আছে তো। আমি সেই একার কথা বলি নাই, আমি বলছি আমার ছেলের জন্য একটা বউ লাগবে। কেন, ভাবির আবার কি হয়েছে? আমার বড় ছেলের বউয়ের কথা কি আমি বলছি? তো কার কথা বলতেছো তুমি? কেন, তোর কথা। কি? আচ্ছা তাহলে কালকে যাবে? কই? তোমার বৌমাকে দেখতে। কি সত্যি? কালকে নিয়ে যাবি? আর যদি না যেতে চাও তাহলে থাক। আমি কি একবারও না করেছি যে আমি যাব না? তো আব্বু তুমিও রেডি থেকো, কাল একটা ভার্সিটিতে অনুষ্ঠান আছে, সেখানে তোমাদের মেয়েটিকে দেখাবো, ভালো লাগলে তোমরা তাদের বাড়িতে গিয়ে কথাবার্তা বলে আসবা। তা না হয় গেলাম, কিন্তু তোর কাছে কি মেয়েটার কোনো পিক নাই? ও আম্মু আমি ভুলে গেছিলাম, এই তো দেখো। এরপর শুভর আব্বু আম্মুকে মিমের পিক দেখালো। বাহ, আমার ছেলেটা দেখে পছন্দ আছে। আম্মু হাসতেছো কেন? মেয়ে কি পছন্দ হয়নি তোমার? এ তো মিম, তাই না? তুমি জানলে কেমনে? আমার বেস্ট ফ্রেন্ডের মেয়েকে আমি চিনবো না? এটা কোনো কথা হলো? মানে? এরপর শুভর বাবা শুভকে একটা পিক দেখালো, যেখানে শুভর বাবার মুস্তাফিজুর চৌধুরী একসাথে। কিরে, চিনছিস নাকি এনাকে? এই তো মিমের বাবা। আর আমার আশাটাও পূরণ হবে। মানে তোর আর মিমের বিয়ের কথাই তোকে বলতে চাইছিলাম। এই দেখ মেয়ের ছবি। এরপর মিমের ছবি আব্বু আমাকে দেখালো। আমার হাসার কারণ হলো এইটা মনে, আমরা যে মেয়েকে তোর জন্য পছন্দ করছি, তুইও সেই মেয়েকেই পছন্দ করে বসে আছিস। তো কালকে তোমরা তাহলে যেও। ওকে, তো এখন গিয়ে ঘুমা। এরপর শুভ রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকাল 8টায় শুভ ঘুম থেকে উঠে নাস্তা করে ভার্সিটিতে গেল। মাইকে শোনা যাচ্ছে, ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের দেশের গর্ব, আমাদের অনুষ্ঠানে চিফ গেস্ট এসে উপস্থিত হয়েছে, তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিবে আমার ভার্সিটির সভাপতির মেয়ে মিম আক্তার টুম্পা। এরপর শুভর গাড়ি অনুষ্ঠানের সামনে আসলো। শুভর গাড়িটা পুরো মিমের সামনে। এরপরে শুভ গাড়ি থেকে নামলো। শুভকে দেখে সবাই অবাক, আর সবচেয়ে অবাক হয়েছে মিম। হবে নাই বা কেন? কালকে যাকে মারলাম ছোট লোক বললাম, আর আজ সে আমাদের ভার্সিটির প্রধান অতিথি। মিম হয়তো ভাবতেও পারে নাই আমি যে এখানে থাকবো। তুমি এখানে? সম্মানের সাথে কথা বলুন। কি হলো মিম, মালাটা পরিয়ে দিচ্ছ না কেন? জি স্যার, দিচ্ছি। এরপর আমাকে মালা পরিয়ে দিল। আমি স্টেজে গিয়ে উঠলাম। আমার একটা কথা ভেবে খুব ভালো লাগছে, আর সেটা হলো আজ মিম বোরকা পরে এসেছে। তাকে দেখতেও খুব সুন্দর লাগতেছিল। হয়তো সে তার সিক্রেট লাভারকে ভালোবেসে ফেলেছে, হয়তো বা না। অন্যদিকে মিম ভাবছে, আজ মিস্টার সিক্রেট লাভার
কোনো মেসেজ দেয়নি কেন? হারামিটা কি আমাকে ভুলে গেছে নাকি? হয়তো পরে দিবে। তখন জান্নাত বলল, কি রে মিম, কি ভাবতাছস? কই কিছু না তো। বুঝি তুমি তোমার সিক্রেট লাভারের কথা ভাবতাছো। রে, ঠিক বলছো। তখনই মিমের ফোনে মেসেজ আসলো। You got a message. You got a message. মিম তাড়াতাড়ি মেসেজটা ওপেন করে দেখে তার সিক্রেট লাভার মানে শুভ মেসেজ দিয়েছে। মেসেজে লেখা আছে, কি গো, কার কথা এত ভাবতেছ? নিশ্চয়ই আমার কথা। আজ তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। আমি তোমার আশেপাশেই আছি, পারলে খুঁজে বের করো আমাকে। আর আজ কিন্তু আমি মার্কস আর হুডি পরে আসিনি। এরপর মিম তার আশপাশে তাকায় এবং সিক্রেট লাভারকে খুঁজতে থাকে। মিম বুঝতে পারছে না এখানে তার সিক্রেট লাভারটাকে, কারণ এখানে অসংখ্য মানুষ আছে। তখনই মিমের কাছে আরেকটা মেসেজ আসে। You got a message. You got a message. সেখানে লেখা আছে, আহা, এত উতলা হয়ে আছো কেন তুমি? আমি তো কোনোখানে হারিয়ে যাইতেছি না, আমি তোমার সামনে আছি। তুমি একটু বসে থাকো না প্লিজ, আমি তোমাকে একটু চোখ ভরে দেখি। এরপর মিম তার নিজের জায়গায় বসে পড়লো আর মাথা এদিক ওদিক ঘোরাচ্ছে, কেউ কি তার দিকে তাকিয়ে আছে কিনা সেটা দেখার জন্য। কিন্তু আমাদের নায়কও খুবই চালাক, সেলিমের দিকে এমনভাবে তাকিয়ে আছে যে কেউ সেটা বুঝতে পারছে না। অনুষ্ঠান শেষে মোবাইলে আরেকটা মেসেজ আসলো। You got a message. You got a message. মেসেজে লেখা ছিল, হয়তো তুমি আমাকে ভালোবাসো না, তাই তোমার সামনে থাকার সত্ত্বেও আজ তুমি আমাকে খুঁজে পাওনি। আচ্ছা যাও, আর কখনো তোমাকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করবো না। গুড বাই, ভালো থাকিও। ইটি সিক্রেট লাভার। এবং হতাশ চেহারা নিয়ে বাসায় গিয়ে পৌঁছলো। তখন মিমের আব্বু আম্মু যা বললো তা শুনে মিম হয়তো আকাশ থেকে পড়লো। মিম কি শুনলো? মিম শুনলো যে তাকে দেখার জন্য নাকি পাত্রপক্ষ আসছে, তাকে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যেতে হবে। তাই মিম আরো বিরক্তি নিয়ে রুমে গেল আর মনে মনে বলল, এটা কি হলো? আব্বু আম্মু আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেললো। এটা কি করে সম্ভব? আমি আর আব্বু আম্মুর সাথে কোনো কথাই বলবো না। আর মিস্টার সিক্রেট লাভারের তো কোনো নাম্বারই আমার কাছে নেই। এখন কি করে বলবো আমি তাকে ভালোবেসে ফেলেছি আর তাকে আমি বিয়ে করতে চাই? তোর ভালো লাগে না। কি রে, তোর হলো? এই তো আম্মু, আর একটু বাকি আছে। এইদিকে শুভর আব্বু আম্মু মিমদের পাশে এসেছে। শুভর ভাইকে নিয়ে শুভ আসেনি, কি জানি কি কাজ আছে তার, তাই। কিন্তু আসল কথা হচ্ছে শুভ মিমকে সারপ্রাইজ দিতে চায়। এরপর তারা গেস্ট রুমে চলে যায় এবং সোফায় বসে। মিমের আব্বু আর শুভর আব্বু কথা বলছে। আরে দোষ, তুই কবে আসছোস? আর আমাকে বলিসনি কেন? কালকে আসছি, আর আজ তোদের বাসায়। তো আমার দেয়া তোর মনে আছে? আছে বলেই তো আসছি। তো এখন থেকে আমরা দোস্ত না, আমরা এখন থেকে দুজন বিয়াই। আচ্ছা, পাত্র কই? শুভর নাকি কি কাজ আছে, তাই সেখানে গেছি। আর পাত্রী? আরে ভীমের আম্মু, ভীমকে নিয়ে আসো না। আনছি। এরপর মিমের আব্বু মিমকে নিয়ে আসে। মিমকে দেখে শুভর আম্মু বলে উঠল, মাশাআল্লাহ, আমার বৌমা দেখতে খুব সুন্দর হয়েছে। শুভর আম্মুকে দেখে তুমি বলল, আরে আন্টি, আপনি কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? ভালো আছি। তো আপনি এখানে কি মনে করে? আসলে আমার ছেলেটার জন্য একটা রাজকন্যা দেখতে এসেছি। তো আমি কে? সেই রাজকন্যা? তুই যদি সেদিন আমাকে হাসপাতালে নিয়ে না যেতি, তাহলে হয়তো আমি আজ এখানে থাকতাম না। আরে আন্টি, এইসব কথা বাদ দেন তো। আপনারা হয়তো ভাবছেন কিভাবে মিম শুভর আম্মুকে চেনে। একদিন শুভর মা হেঁটে যাচ্ছিল, হঠাৎ শুভর মা মাথা ঘুরে পড়ে যায়। এরপর মিম তাকে হাসপাতালে নিয়ে যায়, তাই তারা একে অপরকে চেনে। গল্পে ফেরা যাক। কিরে, তোর মেয়ে পছন্দ হয়েছে? আম্মু, যেখানে তোমরা মেয়ে পছন্দ করছো সেখানে আমি আর কি করব? কি রে, পছন্দ হয়েছে কিনা এটা বল। আমার ভাইয়ের পছন্দ বলে কথা, খারাপ কি হতে পারে নাকি? তাই নাকি? তো আমি একটু পাত্রীর সাথে কথা বলে আসি। যা। এরপর শুভর ভাই আর মিম চলে গেল কথা বলতে। মিমের ইচ্ছার বিরুদ্ধেই সব বলছে। এই যে মিস্টার, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। নয়, হ্যাঁ। আপনি আমাকে বিয়ে করবেন না মানে? আমি একজনকে ভালোবাসি, আর বিয়ে করলে তাকেই করব।
কাকে? এই যে এই ছেলেটাকে। শুভর একটা ছবি শুভর ভাইকে দেখি ও আচ্ছা। একটা রহস্যজনক হাসি দিয়ে বলল, মিম তো মহা খুশি তারই বিয়ে করতে হবে না বলে, কিন্তু তার সকল খুশিতে পানি ঢেলে ভাই বলল, মা, মিম এই বিয়েতে রাজি আছে তো? আলহামদুলিল্লাহ। মিম তো রাগে ফায়ার। মিম কি বলতে বললো আর সে বলছেটা কি? এরপর খাওয়া দাওয়া শেষে শুভর মা বাবা ভাই চলে আসলো শুভদের বাড়িতে। বাসায় এসে দেখে শুভ তার রুমে আছে, তাই শুভর ভাই শুভর কাছে যায়। আসতে পারি? অনুমতি নেওয়ার কি আছে? কিরে, তুই যাসনি কেন? আচ্ছা ভাইয়া, মিম তোমাকে কার ছবি দেখাইছে? তুই জানলি কি করে? বলো না প্লিজ। আগে এটা বল, তুই মিমকে কবে থেকে চিনিস? অনার্স প্রথম বর্ষ থেকে। তো মিমের সাথে রিলেশন কতদিন ধরে? 3 বছর ছিল। এরপর দুইজনের ভুল বোঝাবুঝি হয়, যার কারণে মিম আমার আর আমি মিমের সাথে ব্রেকআপ করি। আমাকে তোর কাহিনীটা একটু বলবি, কেন তোদের মাঝে ব্রেকআপ হয়েছিল? পারিস। আগে এটা বল, তোকে কার পিক দেখাইছিল? তোর ছাড়া আর কার আবার হবে? তাই নাকি? এবার তোর কাহিনীটা বল। হয়তো জানিস আমি খালামণিদের বাসায় থেকে আমার পড়ালেখা শেষ করি। আমি তখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। ফ্ল্যাশব্যাক। রাস্তা দিয়ে একটা ছেলে হাঁটছিল। ছেলেটির পরনে একটা পাঞ্জাবি, কাঁধে একটা ব্যাগ, চুলে তেল দেওয়া, দেখতে পুরাই খ্যাত। আরে এ তো আমাদের শুভ। তার এই অবস্থা কেন? গল্প পড়ুন, জানতে পারবেন। শুভ হেঁটে হেঁটে ভার্সিটিতে যাচ্ছে, তখন সে দেখতে পেল কিছু ছেলে একটা মেয়েকে বিরক্ত করছে। মেয়েটির নানান জায়গায় হাত দিচ্ছিল। শুভর এটা দেখে রাগ কন্ট্রোল করতে পারল না, তাই শুভ গিয়ে সোজা একটা ছেলের নাক বরাবর ঘুষি মারে। তার ফলে ছেলেটার নাক ফেটে রক্ত পড়তে থাকে। এটা দেখে অন্য সবাই পালিয়ে যায়। তখন শুভ মেয়েটিকে বলে, আপনার নাম কি? আমার নাম মিম আক্তার টুম্পা। হ্যাঁ, এটাই আমাদের গল্পের নায়িকা মিম। আপনি এখানে কি করেন? আমি এখানে আমার কাকার বাসায় এসেছি, এখান থেকে পড়ালেখা করব বলে। তো এখানে কেন এসেছেন? সামনে যে কলেজটা আছে ওইখানে ভর্তি হতে এসেছিলাম। ভর্তি হওয়ার পর বাসায় চলে যেতেছি, ঠিক তখন তারা আমার সাথে বলেই কান্না শুরু করে দিল। আচ্ছা, কান্না করা লাগবো না, আমি আছি তো। আমি আর এখানে পড়ালেখা করব না, এই এলাকাটাই খারাপ। দেখুন, কয়েকজন লোকের জন্য এলাকার সকলকে খারাপ বলা ঠিক নয়। তাও ঠিক। চলুন আপনাকে আপনার বাসায় নিয়ে যাই। থাক, তার আর প্রয়োজন হবে না, আমি একাই যেতে পারবো। আরে চলুন তো। আমার জন্য আপনি এত কিছু করবেন? এটা কিছু না, মানুষের বিপদে মানুষ সাহায্য করবে না তো কে করবে? আচ্ছা চলুন। চলুন। ও, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম মাহবুব রহমান শুভ। ও আচ্ছা, আপনি তাহলে কোন ক্লাসে পড়েন? অনার্স প্রথম বর্ষ। আপনি? আমি ইন্টার প্রথম বর্ষ। ভালো। এই তো আমার বাসায় চলে এসেছি। ও আচ্ছা, তাহলে কালকে থেকে আমি আপনাকে কলেজে নিয়ে যাব আর নিয়ে আসবো। আপনি এত কষ্ট করতে যাবেন কেন? আপনি না যেতে চাইলে থাক। আচ্ছা, একসাথেই যাবনি। ওকে, তাহলে কাল দেখা হবে। কিরে, তোর কি হয়েছে? অসুস্থ নাকি তুই? তো ভার্সিটিতে যাস না কেন? ভালো লাগতেছে না তাই। কেন ভালো লাগতেছে না? না, খালামণিকে সব কথা বলতে হবে, তা না হলে প্রশ্ন করতে থাকবে। আমি খালামণিকে একটু আগে যা যা ঘটেছে সব বললাম। সব শুনে খালামণি বলল, তুই যা করেছিস একদম ঠিক করেছিস। তো মেয়েটা দেখতে কেমন? কেন? না, এমনি। আচ্ছা, আমি রুমে গেলাম ঘুমাতে, তুমি আমাকে বিকালে ডেকে দিও। এরপর শুভ তার রুমে চলে গেল ঘুমোতে, কিন্তু শুভর ঘুম আসছে না। শুভর চোখের সামনে বারবার মিমির মুখটাই ভেসে উঠছে। কোনো রকমে শুভর ঘুম আসছে না। এরপর খালামণি এসে শুভকে ডাকতে শুরু করলো। কিরে শুভ, আর কত ঘুমাবি? এইবার তো উঠ। এত তাড়াতাড়ি কেন? আমি তো মাত্রই ঘুমাইলাম। মাত্র মনে এখন বিকাল 4টা বাজে। কি? এবার কিছু খেতে দাও, খুব ক্ষুধা লাগছে। নিচে আয়, খাবার দিচ্ছি আমি। এভাবে নানান কেটে গেল শুভর দিনটা। পরের দিন খুব সকালে শুভ ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নামাজ পড়ে নাস্তা করে নেয়। কিছুক্ষণ পর রেডি হয়ে যায় সেই আগের স্টাইলে, মানে একটা পাঞ্জাবে, একটা কাঁধে ঝুলানো ব্যাগ আর মাথায় তেল দিয়ে সিটি করা।
কিন্তু কেন? এমনিতেই। তো গাড়ি নিয়ে যা। না, গাড়িতে উঠতে ভালো লাগে না, হেঁটে হেঁটেই যাব। কিন্তু কেন? এমনি। ওকে, টাটা, বাই, লাভ ইউ। বলে শুভ চলে গেল মিমদের বাড়ির সামনে। কাকে চাই? মিমকে। সে কি ঘরে আছে? আপনার নাম কি? আমার নাম শুভ। ও তাহলে আপনি সেই? মানে? মিম ম্যাডাম বলছে আপনি আসলে যাতে আপনাকে ভিতরে যেতে বলি। না, তার দরকার নেই, আপনি তাকে ডেকে দেন তাহলেই হবে। আচ্ছা। কিছুক্ষণ পর মিম আসলো, তাকে দেখে আমি ক্রাশ খেলাম। আমি মিমের দিকে তাকিয়ে আছি। আমি একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিলাম, ঠিক তখনই কি মিস্টার মিম শুভ, আমার কাছে এসে এইভাবে কি বলতে লাগলো, দেখতেছেন? কই কিছু না তো। হয়েছে, আর তুতলাতে হবে না। চলেন তাহলে, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চলেন। এইভাবে মিম আর শুভর দিন যেতে লাগলো। দেখতে দেখতে 6 মাস চলে গেল। মিম জানে যে শুভরা গরিব, তাই সবসময় মিম শুভকে হেল্প করতে চায়। ধীরে ধীরে মিম ও শুভর প্রতি দুর্বল হয়ে যায়। আজ কলেজে অনুষ্ঠান, আর আজ শুভ মিমকে প্রপোজ করবে। যেই ভাবা সেই কাজ। শুভ একটা ফুল দিয়ে মিমের সামনে গেল। মিমের সামনে এসে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, মিম, তুমি কি জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনটা জানো? এটা কোনো কথা? আমি ভেবেছি তুমি আমাকে এখন প্রপোজ করবে, কিন্তু তুমি আমাকে দেখে জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনটা কি জিজ্ঞেস করতেছো? যাও, তোমার সাথে কোনো কথা নাই। এটা কোনো কথা? আরে বলোই না। আমি তোমায় ভালোবাসি। আমিও তোমায় খুব 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 বেশি ভালোবাসি। ধরবি আমার হাতটি? হাঁটবি কি আমার সাথে একসাথে? আরে বাবা রে বাবা, তুমি তো দেখি খুব চালাক। এই নাও, আমার হাতটি ধরো, আর কখনোই ছাড়বে না, ওয়াদা করো। কখনোই ছাড়বো না। এরপর মিম শুভকে জড়িয়ে ধরে। শুভ মিমকে। এভাবেই কাটতে থাকে দিনগুলো। সবকিছু শেয়ারিং কেয়ারিং, এরপর ঘুরতে যাওয়া, একে অপরকে ফুচকা খাইয়ে দেওয়া ইত্যাদি তো আছেই। আর মিম তো সবসময় শুভকে শাসনে রাখে। আর এদিকে রাকিব নামের একটা ছেলে মিমকে খুব ভালোবাসে। রাকিব ছেলেটা বড়লোক বাবার আলালের ঘরের দুলাল। সে একটা মেয়েবাজ। সে যা চায় তাই তাকে এনে দিতে হয়। কিন্তু শুভদের তুলনায় তাদের কিছুই নেই। আর শুভ যে বড়লোক বাবার ছেলে সেটা ভার্সিটির কেউই জানে না। একদিন রাকিব মিমকে ডায়মন্ডের নেকলেস দিয়ে প্রপোজ করে। মিম কি করবে বুঝতে পারছে না। সবাই ভেবেছিল মিম প্রপোজ অ্যাকসেপ্ট করবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মিম রাকিবের প্রপোজ অ্যাকসেপ্ট করে না। উল্টো রাকিবকে বলে, তুই আমাকে কোন সাহসে প্রপোজ করলি? আর এটা কি? ডায়মন্ডের নেকলেস পুরো 10 লাখ টাকা নিছে। তুই আমাকে কি লোভী মনে করছিস নাকি, যে তুই আমাকে ডায়মন্ডের নেকলেস দিয়ে প্রপোজ করবি আর আমি অ্যাকসেপ্ট করব? না, তা মনে করব কেন? আর একটা কথা শুনে রাখ, আমি শুভকে ভালোবাসি, বিয়ে করলে তাকেই করব, বুঝছস? কি আছে ওই ছোট লোকটার মাঝে যা আমার মাঝে নাই? ওই খ্যাত গরিব ছেলেটা কি সুখে রাখতে পারবে তোমাকে? ঠাস 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 করে 3টা থাপ্পড় মেরে বলল, তুই যদি আরেকবার শুভকে ছোট লোক বলছস তাহলে তোকে আমি খুন করে ফেলবো। আর শোন, শুভর কাছে টাকা পয়সা নাও থাকতে পারে, কিন্তু তার কাছে ভালোবাসার মতন একটা মন আছে যা তোর মতন ছেলের কাছে নাই, বুঝছস? আমিও দেখে নেব, আর এই রাকিব যা চাই তাই পাই। যা করার করে নিস। এই বলে মিম চলে গেল শুভর কাছে। শুভ তো মিমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ এর আগে কখনোই মিমের এই রূপ শুভ দেখে নাই। তাই শুভর এইভাবে তাকিয়ে থাকা দেখে মিম বলল, এই কি দেখছো তুমি আমার দিকে এমন ভাবে? আমার মায়াবী রাজ্যের মায়াপরীকে দেখি। কেন, তোমার কোনো সমস্যা আছে নাকি? না, তা থাকবে কেন? আচ্ছা চলো আজকে নদীর পাড়ে যাই। যথা আজ্ঞা মহারানী। এরপর আমরা নদীর পাড়ে চলে আসলাম। এখানে এসেই মিম বায়না ধরলো, জানো ও জানো, বলো। আমি না আইসক্রিম খাবো। আচ্ছা দাঁড়াও, আমি আনছি। যাও। এরপর শুভ চলে গেল আইসক্রিম আনতে। কিছুক্ষণ পর একটা আইসক্রিম কিনে আনলো শুভ। কি গো, একটা কেন আনলে? তুমি খাবে না? একটা কেনার টাকাই তো আমার কাছে ছিল। তুমি আগে বলবা না? আগে বললে কি হতো? আইসক্রিমের টাকাটা আমি দিতাম। তার আর দরকার নেই। কেন? কারণ আমি আর তুমি একটাই খাবো, এতে আমাদের ভালোবাসা বাড়বে। তুই বুঝি? তাই। শুভ আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ছেড়ে যাব না। আই লাভ ইউ শুভ, আই রিয়েলি লাভ ইউ। আই লাভ ইউ টু। একবার মিম এক কামড় আইসক্রিম খায়, তো পরের বার শুভ এক কামড়। এই করতে করতে আইসক্রিম শেষ হয়ে যায়। চলো তাহলে। চলো। এরপর মিম আর শুভ হাঁটতে হাঁটতে বাসায় চলে আসে। তাদের দিনগুলো খুব সুখেই কাটছিল, কিন্তু সুখ সবার কপালে বেশি দিন থাকে না। একদিন শুভ ক্যাম্পাসে বড় বট গাছের নিচে বসে আছে একা একা। তখন একটা মেয়ে এসে সোজা শুভর গালে কিস করে বসে। এই বিষয়টা শুভ দেখে খুব রাগ উঠে যায়, আর মেয়েটির গালে সজোরে একটা থাপ্পড় মারে। ঠাস। এই মেয়ে কে তুই?
আর আমাকে এইভাবে কিস করলি কেন? তারা বললে কি তোমার করা লাগবে নাকি? তো কে বলেছে একটু শুনি। ও আচ্ছা, ছেলেগুলো আর কেউ না, ছেলেগুলো হলো রাকিব আর রাকিবের ফ্রেন্ড। শুভ রাকিবের কাছে গিয়ে বলে, রাকিব এইগুলোর মানে কি? সেটা না হয় ছুটির পর জানতে পারবে। মানে? বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার খুব শখ, তাই না তোর? এই শখ আমি পূরণ করতেছি। আমি তোর সিনিয়র, তাই সম্মান দিয়ে কথা বল। সম্মান? ও আবার তোরে? হাসা। বলেই রাকিব চলে গেল। শুভ তো রাকিবের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। কলেজ ছুটির পর শুভ মিমকে খুঁজতে মিমের কাছে গেল। মিমের কাছে যেতেই মিম ঠাস ঠাস। কি হলো বুঝলেন না তো? থাক, আমি বলছি। হয়েছে কি, মিম শুভকে থাপ্পড় মারেছে। শুভ তো মিমের দিকে তাকিয়ে আছে কি হয়েছে সেটা বোঝার জন্য। তখন শুভ মিমকে বলল, মিম তুমি আমাকে মারলে কেন? চুপ থাক তুই, তোর ওই নোংরা মুখে আমার নাম নিবি না। আমি আবার কি করলাম? কি করছো সেটা কি করছো সেটা কি জানোস না নাকি? ন্যাকা সাজা হচ্ছে এখানে। সত্যি আমি কিছুই বুঝতে পারতেছি না। কয়টা লাগে তোর? মানে বুঝতে পারতেছ না তাই না? সত্যি আমি কিছুই বুঝতে পারতেছি না। দেখ এটা কি। মিম শুভকে একটা ছবি দেখালো, যেখানে দেখা যাচ্ছে শুভকে একটা মেয়ে কিস করছে। শুভ ভালো করে লক্ষ্য করে দেখে যে এটা সকালে সেই মেয়েটা যে শুভকে কিস করেছিল। রাকিবের কথায় শুভ রাকিবের দিকে তাকিয়ে দেখে এটা রাকিবের কাজ। ও এইবার বুঝেছি, এটা রাকিবের কাজ। কিরে চুপ আছিস কেন? তুমি যেটা ভাবছো সেটা সত্যি নয়। কি সত্যি নয়? কি সত্যি নয়? আমার সাথে ওই মেয়েটার কোনো সম্পর্ক নেই। তুই বললি আর আমি বিশ্বাস করব তাই না? অবিশ্বাসের কি আছে? রাকিব যখন আমাকে এই পিকটা দেখিয়ে বলছে তুমি কথার সাথে প্রেম করো, তখন আমি বিশ্বাস করিনি। পরে কথাকে জিজ্ঞাসা করছি, সে আমাকে সব সত্যিটা বলেছে। আপনারা তো ভাবছেন কথাটা কে? কথা হচ্ছে সেই সকালের মেয়েটা যে শুভকে কিস দিয়েছে। কি বলেছে? তুই যে আমার বাবার সম্পত্তির জন্য আমার সাথে ভালোবাসার নাটক করেছিস, এইটা। তাই নাকি? মুচকে একটা হাসি দিয়ে বলল, তো তুমি এখন কি চাও? আমি তোর থেকে মুক্তি চাই। তোর মতন ছোট লোকে সব কিছু করা যায়, কিন্তু ভালোবাসা যায় না। ওকে, তুমি যা চাও তাই হবে। আর হ্যাঁ, মনে রেখো তুমি আমাকেই বিয়ে করবে। এই জন্মে কেন, কোন জন্মেই তোর মতন ছোট লোককে বিয়ে তো দূরে থাক, ভালোবাসাও যায় না। একদম ঠিক, একদিন ঠিকই তোমার ভুল বুঝতে পারবে। মিম কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাকিব শুভর কাছে এসে বলতে লাগলো, কিরে কেমন দিলাম? ছোট লোকের বাচ্চা ছোট লোক, দেখ তোদের ভালোবাসা কি করে দিলাম। কিরে তুই পাগল হয়ে গেছস নাকি? তোর বাবার নাম জনাব সেলিম রেজা, তাই না? কিন্তু কেন? না, এমনি তাকে জিজ্ঞেস করি স্বামীকে। এরপর শুভর কথার কাছে যায়। আপনি কি আমাকে চিনেন? তো এমন নাটক কেন করলেন? কি হলো, কথা বলেন। সরিতে সবকিছু সমাধান হয় না, বুঝছেন? আসলে আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলি, তাই এসব করেছি। আপনি আমাকে চিনেন যে আমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেললেন? আমি তোমাকে 6 মাস আগে থেকে চিনি। মনে আছে তোমার 6 মাস আগে একদিন তুমি একটা মেয়েকে ট্রাকের ধাক্কা থেকে বাঁচিয়েছিলে? আমি সেই মেয়ে, আর আমি সেদিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ তুমি ফিরিয়ে দিও না। খুব ভালো বলছেন। আর মনে রাখবেন, আমি একজনকে ভালোবেসেছি, ভালোবাসি আর ভালোবাসবো। সে হলো মিম। আর গুড বাই। এরপর শুভ ইউনিভার্সিটিতে যায় না, সেখান থেকে ট্রান্সফার হয়ে ঢাকা চলে আসে তার গ্রাজুয়েশন কমপ্লিট করে। এরপর নিজেই একটা কোম্পানি দাঁড় করায়, যা এখন বাংলাদেশের টপে আছে। ফ্ল্যাশব্যাক কমপ্লিট, এবার বর্তমানে আসা যাক। সরি, আমি মিমের ভুলটা ভাঙতে চাই আর মিমকে বিয়ে করতে চাই। তা লাগবে কেন? তো আমি কি ছোট নাকি? তো এখন কোলে নে। তো ভাই, মিম দেখতে কেমন? বাকিটা বলার আগেই চুপ হয়ে গেছে। কি হলো, চুপ হয়ে গেল কেন? শুভ পিছনে তাকিয়ে দেখে শুভর ভাবি আসছে। তখন আমার ফোনে একটা কল আসে। কলটা আর কেউ করে নাই, কলটা করেছে মিম, তাও আবার আমাকে। সে আমার এই নাম্বারে পুরা 3 বছর পর কল করেছে। কলটা ধরেই, হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন? শুভ জানে মিম কল করেছে, তাও চিনেও না চিনার ভান ধরল। ওয়ালাইকুম সালাম। তুমি আমাকে চিনতে পারতেছো না? না তো, কে আপনি? এক সময় যার কণ্ঠ শোনার আগেই বলে দিতে পারতা সে কল দিয়েছে, কিন্তু আজ চিনতেও পারতেছো না।
এতটা অবহেলা করো এখন আমাকে? দেখুন, হেয়ালি না করে তাড়াতাড়ি বলুন কে আপনি, তা না হলে কিন্তু কল কেটে দিব আমি। বলছি, আমি মিম আক্তার টুম্পা। ও, আপনি তো বলুন কেন কল দিচ্ছেন? আমাকে কি খুব বেশি ঘৃণা করো তুমি? কেন ঘৃণা করব আপনাকে? কারণ সেদিন তোমাকে ভুল বুঝেছিলাম, তাই। কি ভুল বুঝেছেন? আজ রাকিবের সাথে দেখা হয়েছিল। তো আমি কি করতে পারি? না মানে সরি বলতে কল দিয়েছিলাম, আর চেয়েছিলাম আপনার সাথে কথা বলবো, কিন্তু আপনার দেখি খুব ভাব বেড়ে গেছে। যান, আর কখনো কল দিমু না। আর হ্যাঁ, কিছুদিন পরে আমার বিয়ে, দাওয়াত রইল, চলে আসিয়েন। আমার বিয়েতে আমি যাব না তো কে যাবে শুনি? আর হ্যাঁ, আপনাকে ভুল বুঝে নানা ধরনের কথা বলেছিলাম, পারলে ক্ষমা করে দিয়েন। আর কিছু কি বলবেন? আমার হবু বউয়ের সাথে কথা বলবো। বাই। তুমি বিয়ে করবে? তুমি করতে পারো তো, আমি করলে সমস্যা কি? ছোট লোকদের বিয়েতে আসতে হবে না। ভালোবাসার প্রতি যদি একটু বিশ্বাস থাকতে তাহলে ছেড়ে যেতে পারতে না। জানি তো, খুব বড় ভুল করে ফেলেছি আমি, আর তার শাস্তি এখন পাচ্ছি তোমাকে হারিয়ে। আমাকে তো আরো 3 বছর আগে হারিয়ে ফেলেছেন। আচ্ছা, আমরা কি দেখা করতে পারি? আমি আর আপনার মায়ায় জড়াতে চাই না, তাই দেখাও করতে পারি না। আর প্লিজ কখনো কল দিয়েন না। আচ্ছা, তোমার যা ইচ্ছা। এরপর শুভ কলটা কেটে দেয় এবং একটা রহস্যজনক হাসি দিল। শুভর বাবা মা এবং মিমের বাবা মা বিয়ের দিন তারিখ ঠিক করেছে আগামী 20 তারিখে, আর আজ 12 তারিখ। তার মানে বাকি আছে 8 দিন। এরপর শুভ রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেল। সকালে অফিসে চলে গেল, সেখান থেকে শপিং মল, কারণ বিয়ের জন্য তো কেনাকাটা করা লাগবে, তাই আর কি। আর এইদিকে মিম সকাল থেকে সিক্রেট লাভারের কোনো মেসেজ পাচ্ছে না। হঠাৎ মিমের ফোনে একটা মেসেজ আসলো। মিম ভালো তার সিক্রেট লাভার মেসেজ দিয়েছে, তাই মেসেজটা ওপেন করে পড়তে লাগলো। মেসেজে লেখা আছে, মোবাইল সেট ক্রয়ের পূর্বে KYD স্পেস 15 ডিজিটের IMEI নম্বর 16002-তে SMS করে সেটটির বৈধতা যাচাই করুন, BTRC। এই মেসেজ দেখে মিমের সেই লেভেলের রাগ উঠল। আর সিক্রেট লাভারের 14 গোষ্ঠীর নামে খুব ভালো ভালো কথা বলতেছে, যা আপনাদের বলা যাবে। মিম, তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোর জন্য পাত্রপক্ষের লোকেরা নিচে দাঁড়িয়ে আছে। জোরে ডেকে বলল মিম অনিচ্ছা সত্ত্বেও রেডি হয়ে নিচে গেল শপিং মলে যাওয়ার জন্য। নিচে শুভর মা, বাবা, ভাই এবং ভাবি দাঁড়িয়ে আছে, কিন্তু শুভ আসে নাই। সে নাকি শপিং মলেই থাকবে, তাই এখানে আর আসে নাই। এরপর সবাই মানে মিমের বাবা মা, মিম এবং শুভর বাবা মা, সব ভাই আর ভাবে শপিং মলে চলে আসলো। সকলে মিলে শপিং করা নিয়ে ব্যস্ত, কিন্তু মিম আনমনে বসে আছে, কোনো কথা বলছে না। থাকবে কি করে? প্রথম ভালোবাসা তো পেলই না, আর দ্বিতীয় জন তো কাল থেকে কোনো মেসেজ দেয়নি। দেখ তো এইটা কেমন। ভালো। তাহলে এটা পরে আয়, দেখি তোকে কেমন লাগে। মিম ভালো করে তাকিয়ে দেখে একটা খয়েরি কালারের বেনারসি, বিভিন্ন জায়গায় পুরো কাজ করা, দেখতে জাস্ট অসাম। হঠাৎ শুভর কথা মিমের মনে পড়ে যায়, কারণ শুভর খয়েরি রংটা খুব পছন্দের, তো তাই মিম ট্রায়াল রুমের দিকে যায়। তখন আবারও মিমের ফোনে মেসেজ আসে। মেসেজটা ওপেন করে দেখে পরিচিত সেই নাম্বার থেকে মেসেজটা এসেছে। আপনারা ঠিকই ধরেছেন, মেসেজটা মিমের সিক্রেট লাভারই দিয়েছে। মেসেজে যা লেখা ছিল তা পরে মিম তো খুশিতে লাফিয়ে উঠল। প্রাণের প্রিয় অক্সিজেন, কি ভেবেছো তুমি আমি তোমাকে ভুলে গেছি, তাই না? না, আমি তোমাকে ভুলি নাই, কারণ আমি তোমাকে ভুলে যাই নাই, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। তাই তো তোমার সাথে আমার বিয়েটা হচ্ছে। আর তোমার হাতে যে বেনারসিটা আছে ওইটা কিন্তু বিয়ের দিন পরবা। ওকে, আর একটা কথা, খুব ভালোবাসি তোমায়, হয়তো আমার জীবনের থেকেও বেশি। তাই তো বারবার বলি তোমাকে, আই লাভ ইউ, আই লাভ অ্যান্ড আই লাভ ইউ মাই অক্সিজেন। আমাকে কি দেখতে চান? তো চলে আসুন, আজ বিকালে নন্দন পার্কে চলে আসুন, দেখা করব আমরা। অবশেষে আমার সিক্রেট লাভারকে দেখতে পারবো। ইয়াহু! কি রে, হলো তোর হলো? আর কতক্ষণ লাগবে? এই তো শেষ। মেসেজে কি যে লেখা ছিল তা কি আপনারা পড়তে চান? আচ্ছা, পড়েন তাহলে। এরপর সবাই মিলে শপিং করে নিল। মিম বিকেলবেলা রেডি হয়ে রওনা দিল নন্দন পার্কের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে মিম তার সিক্রেট লাভারকে খুঁজতে লাগলো এবং অবশেষে পেয়ে গেল। সে আগের মতন হুডি পরা একটা ছেলে একটা বেঞ্চে বসে আছে। মিম ছেলেটার কাছে গিয়ে বলল, এই যে মিস্টার সিক্রেট লাভার, অবশেষে তাহলে আপনার দেখা পেলাম। তাই বুঝি? আপনি কি এখনো শুভকে ভালোবাসেন? গম্ভীর কণ্ঠে বলল, যাতে কণ্ঠ না চিনতে পারে। আপনি কি করে শুভকে চিনলেন? আপনি কাকে বিয়ে করতে চান, শুভকে নাকি আমাকে?
সত্যি বলতে আমি এখনো শুভকে মন থেকে ভালোবাসি। তাহলে সেদিন ছোট লোক বলে অপমান করেছিলেন কেন? আপনি কি করে জানলেন? কারণ আমি সেই ছোট লোক। এই বলে শুভ মিমের দিকে ঘুরে তাকালো। মিম তো শুভকে দেখে যেন আকাশ থেকে পড়ল। শুভ যে এখানে থাকবে তা সে কল্পনাও করতে পারে না। তো তুমি এখানে? তো অন্য কাউকে আশা করেছো নাকি? তার মানে তুমি আমার সিক্রেট লাভার? আমি। শুভ এটা বলার সাথে সাথে মিম শুভকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, আই লাভ ইউ শুভ, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। এতই যখন ভালোবাসতে তাহলে সেই দিন অবিশ্বাস করেছিলে কেন? সেই দিনের জন্য সরি। কিসের সরি? সেই দিন তো আমাকে একটু বিশ্বাস করতে পারতে, তাই না? কিন্তু করনি, করেছো রাকিব আর ওই মেয়েটার কথা। সরি বললাম তো, আর কখনো এমনটা হবে না। এক শর্তে মাফ করতে পারি। কি শর্তে? আগে যখন আমি কি রাগ করতাম তখন যেভাবে ভাঙাতে, আজও ঠিক সেইভাবে ভাঙানো লাগবে। আমি এখন পারবো না। ওকে, লাগবে না বলে পেছন ফিরে চলে যাচ্ছিল। ঠিক তখনই মিম পেছন থেকে শুভকে জড়িয়ে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, লক্ষ্মী সোনা রাগ করে না, একটু হাসো প্লিজ। এই দেখো কান ধরছি, আর এমনটা করব না। করছি তো আমি, প্রমিস। এই তো দিচ্ছি তোমায় কিস। এই বলে শুভর কপালে একটা ভালোবাসার বড় শিখেছিল। এই কথাটা আর কাজটা করে আগে মিম শুভর আর শুভ মিমের রাগ ভাঙাতো। আজও তার ব্যতিক্রম হলো। কি গো, রাগ ভাঙছে তো? খুব। কখনো ছেড়ে যাবে না তো? এই শ্বাস থাকতে না। আর তুমি? কখনোই না। আজ মিম আর শুভর বিয়ে সম্পূর্ণ হলো। আজ সবাই খুশি। মিম খাটে বসে আছে। শুভ ঘরে প্রবেশ করতে মিম বলল, এই যে মিস্টার সিক্রেট লাভার, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নাই? এত রাতে কেউ কি কারো ঘরে আসে? তাই বুঝি। চলো একটা জায়গায় যাই। এত রাতে? আর এইদিকে আসো। বলেই বিভের চোখ বেঁধে দেয় শুভ। এরপর মিমকে নিয়ে ছাদে যায়। সেখানে গিয়ে চোখের বাঁধন খুলে দেয় এবং একটা বাঁশি এগিয়ে দেয়। বাঁশি? এটা কি এখন আমি বাজাবো নাকি? দেখো, আমার কিন্তু এখন মজা ভালো লাগতেছে না। বাজিয়ে দেখো না। ফু। সাথে সাথে আকাশে অনেকগুলো ফানুস দেখা গেল। দেখো তো কেমন দেখা যাচ্ছে। এটা আমার দেখা সেরা দৃশ্য। আই লাভ ইউ মাই অক্সিজেন। আই লাভ ইউ টু। বেঁচে থাকুক আজীবন তাদের ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের গল্পে। হ্যালো বন্ধুরা, এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আশিক প্রিয়াঙ্কার ভয়েসের গল্প পেতে এখনো প্রেমের তাজমহল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। Got a message. You got a message. মেসেজের শব্দে ঘুম ভাঙলো মিমের। সেটা আজ থেকে নয়, এত সকাল তার কাছে মেসেজ আসে আরো 1 বছর আগে থেকে। আর মিম জানে মেসেজে কি লেখা আছে। মেসেজে লেখা আছে, জানু তাড়াতাড়ি ওঠো, নামাজটা তো পড়তে হবে, তাই না? এই মেসেজটা সে গত 1 বছর ধরে পাচ্ছে। মিম অনেকবার তার নাম্বার চেঞ্জ করেছে কিন্তু কোনো কাজই হয়নি। কারণ লোকটা কোনো না কোনোভাবে মিমের নাম্বার পেয়ে যায়। মিম এটাও জানে যে এখন এই নাম্বারটা বন্ধ আছে, তবুও মিম বৃথা চেষ্টা করলো লোকটিকে কল দেওয়ার। প্রতিদিনের মতন আজকেও লোকটার নাম্বার বন্ধ। এসে বিরক্তি নিয়ে ওয়াশরুমে চলে গেল এবং ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়তে গেল। চলুন এখন আপনাদের পরিচয়টা দিয়ে দিই। মিম হলো গল্পের নায়িকা, মোস্তাফিজ চৌধুরীর 3 মাত্র সন্তানের মধ্যে বড় সন্তান। সম্পূর্ণ নাম মিম আক্তার টুম্পা, ডাকনাম মিম। খুব রাগী কিন্তু মনটা খুব নরম। বাকিটা না হয় পরে জানতে পারবেন। মিম নামাজ পড়ে দিল আবার আর এক ঘুম। সকাল 9:10। মিমের বান্ধবী জান্নাত এসে দেখে মিম এখনো ঘুমোচ্ছে। তাই জান্নাত 1 গ্লাস পানি এনে দিল মিমের মুখে ঢেলে। এই কে রে? কোন ভদ্র ঘরের অভদ্র মাইয়া আমার গায়ে পানি ঢেলে দিল রে? এই তুই জানলি কি করে আমি যে আসছি? আরে আমি তো জেগেই আছি, শুধু চোখটা বন্ধ করে রাখছি। শুধু কি চোখ বন্ধ করে রাখছিস নাকি আরো কিছু করতাছস? আর কি করব? তোর ওই সিক্রেট লাভারের কথা ভাবতেছিস না তো? তার কথা ভাবতেছিলাম। কিছুটা লজ্জা পেয়ে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এবার তাড়াতাড়ি উঠ, 9:10 বাজে। ক্লাস শুরু হতে আর 50 মিনিট বাকি আছে। তুই 5 মিনিট দাঁড়া, আমি 20 মিনিটে আসতেছি। তো এই 15 মিনিট কি করব আমি? এই 15 মিনিট তুই বসে থাক। তা না হয় থাকলাম, তুই তাড়াতাড়ি আয়। ওকে জানু। বলেই ওয়াশরুমে চলে গেল মিম। এদিকে তাদের কথা শুনে হাসছে আমাদের নায়ক। তার পরিচয়টা না হয় আরো পরে দিলাম। এই চল চল, দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি চল।
নিজে লেট করে এখন আমাকে বলতাছস তাড়াতাড়ি চল। লেট যেই করুক না কেন, বকা আজ দুজনেই খামো। আজকে স্যার দেখিস খুব বকা দিবে। এই মিম, খেয়ে যা। পরে খামুনি, তুমি এখন খেয়ে নাও, টাটা। কলেজ হেঁটে যেতে তাদের 10 মিনিট লাগে। তবু আজ রিক্সা নিয়ে গেল কারণ দেরি হয়ে গেছে তাদের, তাই কলেজে গিয়ে রিক্সা ভাড়া মিটিয়ে দিল এক দৌড়, কারণ মাঠে কেউ নেই। তাই তাদেরই কাণ্ড দেখছিল আমাদের গল্পের নায়ক। তার পরিচয়টা আর একটু দেই। গল্পের নায়িকা মানে মিম দৌড়ে ক্লাসের সামনে এসে স্যারকে উদ্দেশ্য করে বলল, স্যার অনুগ্রহপূর্বক আমি আর জান্নাত কি ভেতরে আসতে পারি? আসতে পারো। থ্যাঙ্কস স্যার। এই সবাই মনোযোগ দিয়ে শোনো, আগামী পরশু আমাদের ভার্সিটিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হবে। আর সেখানে চিফ গেস্ট হিসেবে থাকবেন বাংলাদেশের টপ বিজনেসম্যান জনাব মাহবুব রহমান শুভ। তার বয়স কিন্তু বেশি না, তবুও সে খুব খ্যাতি অর্জন করেছে শুধুমাত্র 1 বছরে। তাকে দেখে যাতে তোমরা অনুপ্রাণিত হও, তাই তাকে ডাকা হয়েছে। বুঝছো তোমরা? সবাই বলছে শুধু একজন নিশ্চুপ হয়ে বসে আছে। সে আর কেউ না, সে হলো মিম। মিম স্যারের মুখে শুভ নামটা শুনে তার পুরনো কথাগুলো উকি দিতে লাগলো। হ্যাঁ, আপনারা ঠিকই ধরছেন, শুভ হলো মিমের এক্স বয়ফ্রেন্ড। আর এইদিকে আমাদের নায়ক গিয়ে অফিসে পৌঁছে গেছে। সবাই তাকে দেখে সালাম করছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওই হারামি, তুই আমারে স্যার বলে ডাকতেছস কেন? আপনি তো খুব বড় বিজনেসম্যান, তাই আপনাকে কি নাম ধরে ডাকতে পারি? তুই চুপ থাক। তো বল তুই কেমন? ভালো। আর শুনলাম তুই নাকি সিটি কলেজ অ্যান্ড ভার্সিটিতে চিফ গেস্ট হিসেবে যাবি। রে, এবার দেখিস মিম তোকে দেখে ভূত দেখার মতো হয়ে যাবে। জি না, আমি এইখানে অন্য খেল খেলবো। কি খেলা? সেটা না হয় কালকে অনুষ্ঠানে দেখতে পাবি। তা বুঝতে পারছি। আচ্ছা শুভ, তুই কি এখনো মিমকে ভালোবাসিস? আপনারা ঠিকই ধরেছেন, গল্পের নায়কই হলো শুভ। খুব 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 বেশি ভালোবাসি তাকে। তো তার সাথে ব্রেকআপ করছিলি কেন? আমাকে ভুল বুঝেছিল, আর সে আমাকে যতটা কষ্ট দিয়েছে আমিও তাকে ঠিক তার থেকে 2 গুণ বেশি ফিরিয়ে দিব। তোর যা ইচ্ছা। কলেজ ছুটির পর মিম তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল। মিম, তোর সিক্রেট লাভারের কি খবর? কথা কি হয়েছে তোর সাথে? আরে না, সেই সাইকোটা তো শুধু মেসেজ দেয় আর কিছুই করে না। আমার মাথায় না একটা বুদ্ধি আসছে, তার আইডেন্টিটি বের করার। কিভাবে? তাড়াতাড়ি বল। চল, আমার এক আঙ্কেল আছে, তার কাছে যাই, আর তাকে নাম্বারটা দিলেই তার আইডেন্টিটি বের করে দিবে। সত্যি বলতেছো তো? মিম, লিজা কিন্তু বুদ্ধিটা ভালো দিছে। কিরে লিজা, তোর দেখি আমার সাথে থাকতে থাকতে তোর গোবর মাথায় বুদ্ধি খুলে গেছে। তুই কি আমাকে অপমান করতেছস? যা, তোর সাথে আমার কোনো কথা নেই। কিরে, তুই চলে গেলে আমার ভবিষ্যৎ লাভারকে পামু কোথায়? আমি কি জানি। আমার জানটা কি আমার উপরে রাগ করছে? মনে হয় তো। সে যদি আমার উপরে রাগ করে তো করুক, তাতে আমার কি? আমি তো আমার সিক্রেট লাভারের খবর খুব তাড়াতাড়ি পেয়ে যাব, তাই না রে জান্নাত? রে, ঠিক বলতেছিস। থাক তোরা তোদের সাথে, আর কখনোই কথা বলবো না। তাই নাকি? আমি কিন্তু সিরিয়াস। আচ্ছা বাবা, সরি। এই দেখ, কানে ধরছি, আর কখনোই হবে না। হইছে, আর কানে ধরতে হবে না। আচ্ছা চল, এখন বাসায় যাই, কালকে না হয় যামুনে। এরপর তারা উঠে চলে যেতে লাগলো যে যার বাসায়। হঠাৎ জান্নাত বলতে লাগলো, ওহ মিম, আমি তো এখন আমার খালামণির বাসায় যাবো, তো তুই প্লিজ আজ একা একা বাসায় চলে যা, প্লিজ রাগ করিস না। আচ্ছা যা তাহলে। আচ্ছা। এরপর 3 জন 3 দিকে চলে গেল। কিছু দূর যাওয়ার পর কিছু লোক মিমকে ঘিরে ধরেছে। কে আপনারা, আর এইভাবে আমার পথ আটকাচ্ছেন কেন? এরপর মিমের সামনে রাকিব দাঁড়ালো আর বলতে লাগলো, রাকিব হলো এলাকার বখাটের ছেলে, সে নাকি মিমকে ভালোবাসে। তাই একদিন মিমকে প্রপোজ করে বসে, আর মিম কষে 2টা চড় দেয়, যার ফলে রাকিব শুধু মিমের ক্ষতি করতে চায়। এতদিন মিম আর জান্নাত একসাথে আসা যাওয়া করতো, তাই কিচ্ছু বলেনি, কিন্তু আজ মিম একা, তাই রাকিব সুযোগের সৎ ব্যবহার করতে আসে। চলুন এবার গল্পে আসা যাক। অনেকদিন ধরেই আমি তোকে
একা খুঁজতেছিলাম আর আজ পেয়ে গেলাম। কি করবি তুই? কিচ্ছু করবো না, শুধু আমি এই বোতলের ভিতরে তরল পদার্থটা তোর মুখে মারবো। আমি কিন্তু চিৎকার করব। চিকিৎসার দিলে কোনো লাভই হবে না, কারণ ওখানে তোমাকে বাঁচতে কেউ আসবে না। উডিও মাস্ক পরা একটা লোক বলতে লাগলো। কে বলছে বাঁচাতে আসবে না? এই তো আমি আসলাম। কে তুই? আমি হলাম মিমের সিক্রেট লাভার, বুঝছস